সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর পটিয়া মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র রূপতত্ত্ব নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা বাংলা ব্যাকরণের ভাষা পড়েছি। বাংলা ব্যাকরণের তিনটি উপাদানের মধ্যে রূপতত্ত্ব একটা উপাদান। আমরা ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং বাগত্ব পড়েছি। এটা 3 নম্বরে পড়েছে রূপতত্ত্ব। ভাষার উপাদানের মধ্যে একটা হচ্ছে ভাবতত্ত্ব, 2 নম্বরে হচ্ছে ধ্বনিতত্ত্ব, 3 নম্বরে হচ্ছে রূপতত্ত্ব, 4 নম্বরে হচ্ছে বাগত্ব। এগুলো হচ্ছে ভাষার উপাদান। আজকে আমরা রূপতত্ত্ব নিয়ে আলোচনা করছি। রূপতত্ত্ব মধ্যে আমরা জানবো শব্দ গঠন পদ্ধতি, শব্দের পরস্পর সম্পর্ক। তাহলে আমরা রূপতত্ত্ব কাকে বলে? প্রথমে আমি বলি রূপতত্ত্ব বলতে বোঝায় শব্দের গঠনে এবং শব্দ গঠন এবং শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ককে বোঝায়। অন্য শব্দের সম্পর্ককে আলোচনাই হলো রূপতত্ত্ব। শব্দ গঠন এবং শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক আলোচনা হলো রূপতত্ত্ব। আবার রূপতত্ত্বকে আলাদাভাবে আমরা বলতে পারি শব্দতত্ত্ব। রূপতত্ত্বকে আমরা শব্দতত্ত্ব বলেও বলতে পারি। শব্দ গঠনের পদ্ধতি। শব্দ গঠনের জন্য মনে করো আমরা শব্দ গঠন পদ্ধতি হলো, আমরা প্রথমত যদি আমরা শিখি, আমরা এক বা একাধিক ধ্বনি মিলে সৃষ্টি হয় শব্দ, অর্থাৎ এক বা একাধিক বর্ণ মিলে সৃষ্টি হয় শব্দ। যদি আমরা বলি তাহলে আ সরায়া জো ম, তাহলে আম। বই ব জো রস্বই বই, তাহলে এই বর্ণ দুটো মিলে একটি শব্দ। এটা হচ্ছে শব্দ গঠনের পদ্ধতি। আর শব্দ পরস্পরের শব্দের পর একটা শব্দের সাথে আরেকটা শব্দের যখন পরস্পর সম্পর্ক থাকে সেটা কি হয়? বাক্যে রূপ নেয়। অর্থাৎ আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলার জন্য যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করি তাই হচ্ছে কি বাক্য। তবে এটা এলোমেলোভাবে শব্দ প্রয়োগ করলে তা সম্পূর্ণ বাক্যে পরিণত হবে না। অর্থাৎ আমাদের মনের ভাবটা যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে না পারি, সুস্পষ্ট রূপে প্রকাশ করতে না পারি, সুন্দর রূপে প্রকাশ করতে না পারি, সেটা কিন্তু বাক্য বলে বিবেচিত হবে না। তাহলে আমরা বলতে পারি শব্দের সাথে শব্দের যে মিলন ঘটে তাই হচ্ছে একটি শব্দের বা বাক্যের সম্পর্কে সৃষ্টি হয়। তাহলে রূপতত্ত্ব শব্দের পরস্পর সম্পর্কে একটি বাক্য পরিপূর্ণ বাক্যে পরিণত করে। এখন শব্দ গঠনের জন্য কিছু ভাষিক উপাদান রয়েছে। শব্দ গঠনের ক্ষেত্রে কিছু ভাষিক উপাদান রয়েছে যে আমরা শব্দ গঠন করব। শব্দ গঠনের জন্য কিছু ভাষিক উপাদান রয়েছে। এদের মধ্যে একটি হলো প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, সমাস। অর্থাৎ শব্দ গঠনের জন্য কিছু ভাষিক উপাদান রয়েছে। এগুলো হচ্ছে প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, সমাস। এই 4টি সমন্বয়ে একটি সম্পূর্ণ শব্দ গঠন করা যায়। যেমন প্রত্যয়
প্রত্যয় বলতে আমরা বুঝি প্রত্যয় সেই সব ভাষিক উপাদানকে বুঝি, সেই সব ভাষিক উপাদান যেগুলো শব্দে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, যেগুলো শব্দে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। অর্থাৎ শব্দ গঠনের জন্য প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদান যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। যেমন প্রত্যয় আবার দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, এক কৃত প্রত্যয়, দুই তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় প্রত্যয় যেসব ভাষিক উপাদান যেগুলি স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। প্রত্যয় আমরা জানি সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় ক্রিয়ামূলের শেষে বসে, কৃত প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে, মূলের শেষে। আর তদ্ধিত প্রত্যয় বসে শব্দে, এটা হচ্ছে ক্রিয়ামূলের শেষে, আরেকটা বসে শব্দের শেষে। কৃত প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে আর তদ্ধিত প্রত্যয় বসে শব্দের শেষে। তাহলে শব্দ গঠনের জন্য প্রত্যয় ব্যবহৃত হয়, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় কোনটা আমরা জানি। কৃত প্রত্যয় গঠনটা এভাবেই হয়, যেমন আমরা বলি পড়ুয়া, পড়ুয়া যে পরে আছে পড়ুয়া, তাহলে পড়ু যোগ উয়া, অর্থাৎ ক্রিয়ামূলের শেষে বসে, পড়ুয়া যে পরে, আর উয়া হচ্ছে কৃত প্রত্যয়, এটা হচ্ছে কৃত প্রত্যয়। এটা শব্দে উয়া শব্দটা শব্দের শেষে বসেছে, ক্রিয়ামূলের শেষে বসেছে, এই জন্য এটাকে বলা হয় কৃত প্রত্যয়। অর্থাৎ ক্রিয়ামূলের সব পরে যেটা বসে সেটাই হচ্ছে কি কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় শব্দের শেষে বসে। যেমন যদি বলি আমরা বাঙালি, বাঙালি আমরা বাঙ্গাল যোগ ই, বাঙালি, অর্থাৎ শব্দের শেষে বসেছে বাঙালি, বাঙ্গাল, আমরা বাঙালি, কিভাবে বাঙালিকে ভেঙে বাঙ্গাল যোগ ই, এই শব্দের শেষে বসেছে, এটাই হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। যেমন ধরি ক্রিয়ামূল আর শব্দমূল, তদ্ধিত প্রত্যয় বসে প্রত্যয়ের শেষে, অর্থাৎ প্রত্যয় থেকে যে শব্দগুলো গঠিত হয় সেগুলোর মধ্যে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় বসে। কৃত প্রত্যয় কোনটা, যেটা হচ্ছে ক্রিয়ামূলের শেষে বসে সেটা হচ্ছে কৃত প্রত্যয়, আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে যেটা শব্দের শেষে বসে, এটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবার চলো আমরা বিভক্তি নিয়ে আলোচনা করি। বিভক্তি হচ্ছে বিভক্তি প্রত্যয়ের মতো এটাও স্বাধীনভাবে ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। বিভক্তি হচ্ছে ক্রিয়ামূল এবং শব্দমূলের পরে বসে, শব্দমূলের পরে বসে, মূলের পরে বসে শব্দ গঠন করে আর কি, পরে বসে। আবার প্রত্যয়ের মতো বিভক্তির স্বাধীন ব্যবহার নেই। প্রত্যয়ের মতো প্রত্যয়ে যেমন শব্দের প্রত্যয়ে যেমন স্বাধীন ব্যবহার নেয়, তেমনি শব্দ গঠনেও বিভক্তি প্রত্যয়ের মতো শব্দ গঠনে বিভক্তি
বিভক্তির স্বাধীন ব্যবহার নেই, বিভক্তির স্বাধীন ব্যবহার নেই। যেমন আমরা বলি খেলি, খেলি, খেল যোগ খেলি। তারপর যদি বলি দেখবো, দেখ যোগ ইভ দেখবো। অর্থাৎ ক্রিয়ামূল বা শব্দগুলো পরে গেছে, ঠিক আছে, কিন্তু প্রত্যয়ের মধ্যে স্বাধীন কোনো শব্দ গঠনের ক্ষেত্রে স্বাধীন কোনো ব্যবহার নাই। আর বিভক্তি হল খেয়াল যোগ খেলি, দেখ যোগ ইভ দেখিব। শব্দমূলে পরে যে বিভক্তি বসে সেটাই হচ্ছে কি শব্দ বিভক্তি। অর্থাৎ বিভক্তি প্রত্যয় আমরা কি প্রত্যয় এবং তদ্বির প্রত্যয় করেছি। এখন বিভক্তির ক্ষেত্রে শব্দের পরে যেটা বসে সেটা হচ্ছে কি শব্দ বিভক্তি, যেটা ক্রিয়া করে বসে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। একটা হচ্ছে শব্দ বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি অর্থাৎ বিভক্তি দুইটা প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এরপর আসো উপসর্গ বলি। উপসর্গ হচ্ছে 3 নম্বরে উপসর্গ শব্দ গঠনের ক্ষেত্রে। উপসর্গ হচ্ছে প্রত্যয় বা বিভক্তির মতো, উপসর্গ মতো কিন্তু ভাষিক উপাদান কেন্দ্রে প্রত্যয় বিভক্তির মতো, প্রত্যয় ও বিভক্তির মতো বিভক্তির মতো ভাষিক উপাদান হচ্ছে কি উপাদান হচ্ছে উপসর্গ। উপসর্গ উপসর্গ কিন্তু শব্দের আগে বসে, উপসর্গ শব্দের আগে বসে, উপসর্গ শব্দের আগে বসে, শব্দের আগে বসে। বিভক্তি শব্দের পরেও বসে, প্রত্যয় শব্দের পরেও বসে বা ক্রিয়ামূলের শেষেও বসে, কিন্তু উপসর্গ কিন্তু শব্দের আগে বসে। যেমন উপসর্গের একটা উদাহরণ আমরা যদি বলি উপহার, উপহার, তাহলে আমরা দেখো উপহার অর্থাৎ উপসর্গ দিকে উপহার, উপসর্গ রূপে যেটা বসে শব্দের আগে বসে, উপর উপর রূপে বসে উপহার, উপ যে হার উপহার। এবং উপসর্গ কি করে নতুন নতুন বিশেষ সংখ্যা বিশিষ্ট সৃষ্টি করে। উপসর্গ কি করে অর্থবহ নতুন শব্দ যোগে অর্থবহ উপসর্গ নতুন শব্দ যোগে, নতুন শব্দ যোগে ভিন্ন অর্থবহ শব্দ তৈরি করতে পারে, ভিন্ন অর্থবহ শব্দ তৈরি করতে পারে, তৈরি করতে পারে। আবার উপসর্গ নতুন শব্দ যুগে ভিন্ন অর্থ শব্দ তৈরি করতে পারে। এবার চলো সমাস। দুই বা তার বেশি, দুই বা তার বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে তার বেশি শব্দ একসাথে হয়ে একসাথে তৈরি প্রক্রিয়াকে বলা হয় একসাথে তৈরি প্রক্রিয়াকে, একসাথে একটি শব্দ তৈরি প্রক্রিয়াকে, একটি শব্দ তৈরি প্রক্রিয়াকে সমান বলে, তৈরি প্রক্রিয়াকে বলা হয় সমাস, বলা হয়
যেমন সমাসের উদাহরণ নদীমাতৃক, নদী মাতৃক, নদী মাতা যার, নদী মাতা যার, সেটা হচ্ছে কি নদী মাতৃক। অকাল, কালের অভাব, অকাল। এগুলো হচ্ছে সমাসের উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রূপতত্ত্বে আমরা শিখলাম প্রত্যয়, বিভক্তি, সমাস, উপসর্গ। আগামী ক্লাসে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে বিরাম চিহ্ন। আজকে একটু পর্যন্তই থাকলো। রূপতত্ত্ব নিয়ে তোমরা বাসায় আরেকটু চেষ্টা করবে। ধন্যবাদ। এ পর্যন্ত ভালো থাকো।